This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোট দুয়ারে করা নাড়ছে এবং যে কারণে ভোট বাজারে যা যা ঘটছে সেগুলো শাসক বিরোধী যে দলই হোক না কেন যখনই সুযোগ হচ্ছে ইস্যুকে কিন্তু তারা একেবারে থাবা দিয়ে তুলে ধরছেন। আর এবার ভোট বাজার একটু অন্যরকম, তার কারণ কত কত আশ্চর্য কাণ্ড কারখানা ঘটে যাচ্ছে বলুন তো। সেরকমই একটি আশ্চর্য কাণ্ডের কথা বলবো এবার। বিজেপির কোনো রাজ্য নেতার সঙ্গে তার তুলনা টানলে কিন্তু অসন্তুষ্ট হন। হ্যাঁ, খুব স্বাভাবিক সেটা। রাজনৈতিক অভিজ্ঞতা, জনপ্রিয়তা, দেশের রাজনীতিতে গুরুত্ব কোনো কিছুতেই রাজ্য বিজেপির কোনো নেতা তার ধারে কাছে আসতে পারেন না। বাংলার সর্বকালের রাজনীতিতে তিনি অন্যতম একটি চরিত্র। কংগ্রেস ভেঙে বেরিয়ে শুধু দলকে বাঁচিয়ে রাখা নয়, কংগ্রেসকে কার্যত মুছে দিয়ে রাজ্যের সরকার তৈরি করার নজির হাতে গোনা যে কজনের কাছে রয়েছে তাদের তিনি একজন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। বরাবরই ভোট প্রচারে তিনি টার্গেট করেন নরেন্দ্র মোদী, অমিত শাহ এদের, যেমন আগে করতেন জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য তাঁদের। কিন্তু এবার হচ্ছেটা কি বলুন তো, কেন করছে এ প্রশ্ন? আসুন একটু দেখি। প্রধানমন্ত্রী বাবু তিনি মিটিং করে গেছেন, আর কার হয়ে মিটিং করেছেন? কুচবিহার মে শ্রী নিশীথ প্রামাণিক জি, আপনাদের একজন বাবু যার বিরুদ্ধে হাজার হাজার কেস, আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি। আমাদের দলেও ছিল আপদ, আর বিজেপির আজ হয়েছে সম্পদ। हमारे निशीथ जी ने लगातार बंगाल की आवाज उठाई है। বাবু আমি একটু বলবো তোমার বিরুদ্ধে কি কি কেস আছে, কত কেস আছে আমি দিয়ে দেবো লোকাল লিডারদের কাছে। আমার কাছে সব নথিবদ্ধ করা আছে। आपको उन्हें फिर से रिकॉर्ड मतों से जिताकर लोकसभा भेजना है। 4-5 গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। কদিন আগে উদয়ন গুহকেও অ্যাটাক করেছিল। এই নিশীথ অধিকারী যখন তৃণমূলের তোলাবাজি ছিল, একটা গাড়ি নিয়ে ঘুরতো, তখন মমতা ব্যানার্জির হাত ধরে সে তোলাবাজি শিখলো। তারপরে এখন মোদী অমিত শাহর কাছে চলে গেছে, এখন 4টে গাড়ি নিয়ে ঘোরে, 5টে গাড়ি নিয়ে ঘোরে। এত কেস থাকলে কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে? বলুন দেখিনি। নিশীথ প্রামাণিক যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন তার বিরুদ্ধে মামলা ছিল, তখন উনি ব্যবস্থা নেননি কেন? লজ্জাও করে, এটা একটা কলঙ্ক। ছি ছি বলুন, ছি ছি লজ্জা। ওখানে যাকে প্রার্থী করেছে বাসুনিয়া সাহেবকে, তারও তো কীর্তি দেখে আমাদের মাথা খারাপ। তিনি এফিডেভিটে বলছেন আমার বউ অমুক এক্স, আমি নাম বলছি না। আর একজন মহিলা যিনি পঞ্চায়েত সমিতিতে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি বলছেন আমার স্বামীর নাম বাসুনিয়া। এই তৃণমূলের কি এটা জেনেটিক্যাল প্রবলেম নাকি, ডিএনএতেই প্রবলেম নাকি? আমি তো আমাদের কর্মী আরাবুলকে অ্যারেস্ট করতে পারি, শাহজাহানকে অ্যারেস্ট করতে পারি, তাহলে তোমরা কেন গুন্ডাকে হোম মিনিস্টার রাখো? যে কোনো কেন্দ্রীয় নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপর কেন বারবার আক্রমণ হচ্ছে বাংলায়? ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে কেন আক্রমণ হয় না, শুধু বাংলাতেই কেন? বলবো যে বাংলায় যে আইন ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং যিনি পুলিশ মন্ত্রী তার অবিলম্বে পদত্যাগ করা উচিত। এই মাসেরই গত 4 তারিখ দুপুরে কোচবিহারে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে মাথা ভাঙায় সভা করে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরের দিন মুখ্যমন্ত্রীর জনসভা ছিল তুফানগঞ্জে। এই দু জায়গাতেই টার্গেট করলেন নিশীথ প্রামাণিককে। আর এই পর্যায়ের নেতাদের তো কার্যত গুরুত্বই দিতে চান না মুখ্যমন্ত্রী। আজ সুকান্ত মজুমদারের কেন্দ্রে প্রচারে গিয়ে টার্গেট করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। ধরে নেওয়া যাক নিশীথ ও সুকান্ত প্রার্থী, তাই তাদের আক্রমণে গিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু নাম না করে আক্রমণ করলেন বিরোধী দলনেতা মানে শুভেন্দু অধিকারীকেও। তিনি তো ভোটে লড়ছেন না, তাহলে কেউ কেউ দিল্লি থেকে এসে বলছে দুর্নীতি হয়েছে তাই টাকা দিচ্ছি না। চ্যালেঞ্জ করছি সুকান্ত বাবুকে ভোট দেওয়ার আগে, বলেননি আপনি আর গদ্দার বাংলাকে 100 দিনের কাজের টাকা দেওয়া যাবে না, বাংলার বাড়ি দেওয়া যাবে না, রাস্তা দেওয়া যাবে না, শাড়ি সারনা এসব নিয়ে কথা বলেছেন কোনোদিনও? 45,000 কোটি টাকা দিয়েছে মোদিজির সরকার, ভারত সরকার। 40 লক্ষ বাড়ি তৈরি হয়েছে। হাত তুলতে বললে জনগণ বলে আমরা কেউ বাড়ি পাইনি,
শৌচালয় পাইনি, ভাতা পাইনি, বাড়ি বাড়ি পানীয় জল, মোদিজির জল জীবন মিশন পাইনি। আপনারা বাংলার টাকা বন্ধ করেছেন, আপনারা বাংলার গদ্দার, আপনারা বাংলার কুলাঙ্গার, আপনারা বাংলাকে ভালোবাসেন না, আপনারা বাংলার মাটিকে ভালোবাসেন না, আপনারা উত্তরবঙ্গকেও ভালোবাসেন না, আপনারা দক্ষিণবঙ্গকেও ভালোবাসেন না। কুলের অঙ্গাল, অর্থাৎ যিনি কুলের ক্ষতি করে তাকে কুলাঙ্গার বলে। আমি অ্যাটলিস্ট গরু পাচার করিনি, কয়লা পাচার করিনি, কুলাঙ্গার ওনার কুলে আছে, খুঁজে বের করতে পারে। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর, হ্যাঁ, এই ভূপতিনগরে এনআইএর ওপর ভোরাতে হামলা হয়েছে। আর সেই কথা বলতে গিয়ে আবারও শুভেন্দু অধিকারীকে টেনে আনলেন। শুভেন্দু, সুকান্ত, নিষিদ্ধের মতো নেতাদেরও কেন বারবার আক্রমণ করতে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে? এতটা নেমে খেলতে হচ্ছে কেন তাকে? হ্যাঁ, এ প্রশ্ন কিন্তু বিশেষজ্ঞ মহল করছে। চকলেট বোম ফাটালেও অ্যারেস্ট করে রেখে দিচ্ছে। শুনুন ওদের প্ল্যান এ। ইলেকশনে আমাদের যত বুথ এজেন্ট আছে আর ভোট ম্যানেজার আছে তাদের অ্যারেস্ট করবার ধান্দাবাজির কথা ওরা ওপেনলি মাইকে গদ্দার বলেছে। তারপরে ডুবুর জেলার 9 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আজকে ভোরবেলায় মধ্যরাতে হঠাৎ পুলিশ নিয়ে ঢুকে, আমাদের পুলিশ নয়, বিজেপির পুলিশ নিয়ে ঢুকে এনআইএর নাম করে মহিলারা জিজ্ঞেস করেছে এত রাতে, মধ্যরাতে কেন তোমরা লোকাল পুলিশকে জানিয়েছো? বলছে না, চলে গেছে, আমাদের বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করেছে। কেন? গদ্দার নাকি জিতবে, জিততেই যদি তুমি পারো তাহলে তুমি আমার বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করলে কেন? জবাব চাই গদ্দার, লজ্জা, ছি ছি, ধিক্কার। হেমন্ত সোরেন, কেজরিওয়াল যদি ছোট চোর হয়, বড় ডাকাত হচ্ছে মমতা ব্যানার্জি, যিনি সুদীপ্ত সেন, গৌতম কুন্ডু আর কেডি সিং এর টাকায় তৃণমূল চালিয়েছেন। এ সবে তো মাফলার গেছে, এরপরে তো হাওয়াই চটি। মাফলার গেছে, এরপরে হাওয়াই চটি। এত তাড়াহুড়া করছেন কেন? এবার আসি আরো এক চর্চিত রাজনৈতিক চরিত্রের কথায়, দিলীপ ঘোষ। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। দিলীপ ঘোষ কি রাজ্য বিজেপিতে কোণঠাসা? একদল কিন্তু বলছেন যে হ্যাঁ, অবশ্যই তিনি কোণঠাসা। দিলীপবাবু তো মেদিনীপুর ছাড়তে রাজি ছিলেন না, তবু অগ্নিমিত্রা পালকে মেদিনীপুর ছেড়ে তাকে যেতে হলো বর্ধমান দুর্গাপুরে। অন্য দল আবার কি বলছেন? অন্য দল বলছে শীর্ষ নেতারা জানেন দিলীপ ঘোষ যেখানে লড়বেন সেখানেই জিতবেন, তাই কঠিন পিচে খেলতে পাঠানো হয়েছে তাকে। আগেই সে মাঠে কীর্তি আজাদকে নামিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিখ্যাত ক্রিকেটার কীর্তি আজাদ, তিনি বলছেন দিলীপ ঘোষকে হারাতে শুভেন্দু অধিকারীর লোকেরা তাকে সাহায্য করছেন। ফুৎকারে সে কথা উড়িয়ে দিচ্ছেন দিলীপ ঘোষ। আর এই কথার টক্করে জমজমাট পরিস্থিতি বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে। তবে এই মিলও কিন্তু এই যাবতীয় বিষয়ের মধ্যে, মানে যতই এই বৈরিতা বা একে অপরের কথার টক্কর শোনা যাচ্ছে, সেখানে কিন্তু বেশ কিছু জায়গায় মিলও শুনতে পারা যাচ্ছে। একটু শোনাই সেই জায়গাগুলো। যেখানেই থাকুন দিলীপ ঘোষের মর্নিং ওয়াক মাস্ট আপনারা জানেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি, কীর্তি আজাদের ছবি আপনাদের দেখাচ্ছি। বর্ধমান দুর্গাপুর তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ, তিনিও মর্নিং ওয়াকে বেরোচ্ছেন। তার কারণ এক ঢিলে দুই পাখি মারা যায় মর্নিং ওয়াকে। স্বাস্থ্য ভালো থাকে, মানুষের মধ্যে ভোট প্রচারও করা যায়। ফলে এই আলাদা আলাদা এই দুটো উইন্ডোতে আপনাদের দেখাচ্ছি, সেটি একদিকে দিলীপ ঘোষ মর্নিং ওয়াকে প্রাতঃভ্রমণে, অন্যদিকে কীর্তি আজাদ তিনিও প্রাতঃভ্রমণে। দিলীপ ঘোষ আরএসএস কর্মী হিসেবে কাজ করেছেন আন্দামানে। ভোট প্রচারে একদিনের জন্য আন্দামান গেলেন আজ। কীর্তি আজাদ অবশ্য তার একটা অন্যরকম ব্যাখ্যা দিলেন। परसों बर्धमान से आ रहा था तो उसका दिलीप घोष गो बैक बहुत जोर से वहाँ हजारों लोग खड़ा होकर के कर दिया, पुलिस भी नहीं रोक सका। उसके डर के मारे वो अब चला गया है अंडमान, चला गया हो, डर गया हो, चला गया है, क्योंकि उसके खिलाफ में पब्लिक है। আন্দামান আমার পুরনো জায়গা, 8.5 বছর কাটিয়েছি ওখানে, সবার সঙ্গে বন্ধুত্ব আছে, লোকেও জানে। তো নির্বাচন হলে ওখানকার কার্যকর্তারা বলেন একবার দিলীপ দাকে চাই। তো কেন্দ্রীয় কমিটি থেকে আমাকে বলা হয়েছে কমপক্ষে একদিন সময় দিন। তো আমি একদিনের জন্য আজকে যাচ্ছি, কাল ফিরে আসবো নির্বাচনী প্রচারে। রাজনীতির মাঠে একসময় এক টিমেই তারা দুজন ছিলেন।
বিজেপির টিকিটেই এমপি হয়েছিলেন কীর্তি আজাদ, এখন দল বদলে তৃণমূল কংগ্রেসে। কীর্তি আজাদ 1983-র বিশ্বকাপ জয়ী দলে ছিলেন। দিলীপ ঘোষের খেলার মাঠে কীর্তির কথা তেমন জানা নেই, তবে রাজনীতির মাঠে তার কীর্তি আমরা সবাই জানি। 2019-এর লোকসভা ভোটে 18টি আসন জিতে তাক লাগিয়ে দেওয়া বিজেপির ক্যাপ্টেন ছিলেন দিলীপ ঘোষ। ভোটের মাঠে লড়তে নেমে দুই প্রার্থী চান্স পেলেই নেমে পড়ছেন খেলার মাঠে, মানে এটা একটা প্রচারের অঙ্গ। আর জড়িয়ে পড়ছেন টক্করে, কথার টক্করে। ওই বাংলায় একটা যেরকম কথা আছে, বুনো ওল আর বাঘা তেঁতুল, অনেকটা তেমনই। और जिस तरीके का वो अब शब्द इस्तेमाल किया है, जिस तरीके का वो गंदा शब्द दुर्गा माँ के लिए इस्तेमाल किया है, गांव-गांव में, घर-घर में लोग बोलते हैं, हम लोग महिला लोग बोलते हैं हम लोग नहीं ढुकने देंगे, पता नहीं है हम लोग को क्या बोलेगा। दीदी के बारे में क्या बोला है। बंगाल के लोगों को भद्र पुरुष, बंगाल की संस्कृति, बंगाल का इतिहास, यहाँ की परंपरा विश्व प्रसिद्ध है। কীর্তি আজাদকে বাংলা রাজনীতি বুঝতে সময় লাগবে একটু। কীর্তি আজাদ বারবার আমার পিছনে লাগছেন। আরে আমি কি করলাম? টিএমসি ওনাকে ফাঁসিয়ে দিচ্ছে, এখন উনি বেরোতে পারছেন না, ধাক্কাও খাচ্ছেন, কি বলবেন ঠিক করতে পারছেন না। লোক ভাবছে যে ও যদি জিতে যায় ওকে আর দেখতে পাবো। এইসব সমস্যার সমাধান করুন, উত্তর দিন। দিলীপ ঘোষ লোকের সঙ্গে আছে, থাকবে। अरे वो सब जो जिससे बात कर रहे हैं ना, अभी बीजेपी वाला हमसे जो कुछ बात कर रहा है उसका हम खुलासा करेगा। बीजेपी वाला उसको खुद ही हराना चाहता है, शुभेंदु अधिकारी का लोग। ভালো কথা তো, জিতে আসুন না। খুব দুর্ভাগ্য ওনার, টিএমসি এমন ফাঁসিয়ে দিয়েছে না, বেরোতে পারছেন না। আর कहीं का ईंट कहीं का रोड़ा, টিএমসি ने कुनबा जोड़ा। রেজাল্ট হলে বুঝতে পারবেন। কঠিন জায়গায় পা দিয়েছেন উনি, সেজন্য যার ইচ্ছা সাহায্য নিয়ে নেন। ওনার পার্টিও তো ওনাকে সাহায্য করছে না। আমি যদি বলি ওনার পার্টির লোকেরা আমাকে সাহায্য করছে। বিতর্কের পর বিতর্ক, কোনো অনুবীক্ষণ যন্ত্রের দরকার নেই, যেখানেই তাকাবেন একদম খালি চোখে দেখতে পারবেন বিতর্ক। আর এরই নাম বোধহয় এখন বঙ্গ রাজনীতি। কি নিয়ে যে তরজা গোলমাল বাঁধে না বা বাঁধবে না, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। যেমন ধরুন মন্দির, এই মন্দিরে পুজো দেওয়া, সেই সমস্ত বিষয় নিয়ে ভোটের সময় প্রচারে বেরিয়ে প্রার্থীদের আমরা হামেশাই দেখেছি তারা দেবদেবীর দুয়ারে ছোটেন। সারাদিন তাদের যা যা কর্মসূচি থাকে তার মধ্যে এই মন্দির যাত্রা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে খুব কমন যাকে বলে। তা সে তৃণমূল কংগ্রেস হোক বিজেপি হোক, ছবিটা অনেকাংশেই এক। বা প্রচারে পথ চলতে কোনো মন্দির পড়লে তারা সেখানে গিয়ে প্রণাম ঠেকবেন। আর তার মধ্যে যদি মন্দিরে ঢোকা নিয়ে রাজনীতির অভিযোগ ওঠে, তাহলে বিষয়টা কেমন হয় বুঝতে পারছেন তো? যে কারণে শুরুতেই বললাম যে বঙ্গ রাজনীতির রঙের দৌড় বহু দূর। ইদানিং এই অভিযোগটা বারবার উঠছে, বিজেপি নেতারা তুলছেন, তারা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের দিকে আঙুল তুলছেন, আর শাসক দলের তরফে সবটাই এক প্রকার অস্বীকার করা হচ্ছে। তাহলে কি রুটিন হয়ে উঠছে এই বিষয়টা? মানে একে অপরের দিকে কাদা ছুড়বেন, তারা সেই কাদা ছোড়া বা সেই অভিযোগ অস্বীকার করবেন। তাহলে কি ভোট যত এগিয়ে আসে রুটিন মাফিক এই কাদা ছোড়াছুড়ি বেড়ে যায়? কেন বলছে? একটা পার্টিকুলার ঘটনা নিয়ে বলছে, একটা নির্দিষ্ট ঘটনা নিয়ে, মন্দির সংক্রান্ত। একটু দেখাই আপনাদের। গাড়ি থেকে নেমে দিব্যি খোশ মেজাজেই মন্দিরে ঢুকেছিলেন অগ্নিমিত্রা পাল। নারায়ণগড় বিধানসভার বীরবিরা বাজারের শীতলা মন্দির। কিন্তু গিয়ে কি দেখলেন? গর্ভগৃহের দরজার বাইরে মস্ত তালা ঝুলছে। মন্দির সবার, মন্দিরকে নিয়ে রাজনীতি করা যাবে না, কিন্তু মন্দিরে আজকে আমাকে মন্দিরের ভিতরে আমাকে ঢুকতে দেওয়া হলো না, ওখানে তালা লাগানো রয়েছে। অগত্যা আর কি, দরজার বাইরে দাঁড়িয়েই পুজো সারেন মেদিনীপুর কেন্দ্রের পদ্মপ্রার্থী। বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল আসছে, তিনি পুজো দেবেন, সেই কারণে মন্দিরকে বন্ধ রাখা হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে যে মন্দির যদি খোলা হয় তাহলে আগামী দিনে চিরকালের জন্য বন্ধ করে দেওয়া হবে। চিরকাল মানে কতটা বলতে পারেন? 26-এ তো আমাদের সরকার আসবে, আজ পূজারীকেও আসতে দেওয়া হয়নি পুজো করার জন্য। পরে অবশ্য নারায়ণগড় বিধানসভারই বাসুদেবপুরের মনসা মন্দিরে গিয়ে পুজো দিয়ে মনের আনন্দে ঢাক বাজিয়ে জনসংযোগে নামেন অগ্নিমিত্রা।
বিজেপি প্রার্থী এ যাত্রা শান্ত হলেও অশান্তির কিন্তু শেষ নেই। বিতর্কের আগুন ক্রমেই ছড়াচ্ছে, কারণ এ তো প্রথমবার নয়। দিন দুয়েক আগেই দিলীপ ঘোষকে ঘিরে এসে আরেক কাণ্ড। কুড়মুন গ্রামে শিবতলার ঈশানেশ্বর মন্দিরে গিয়েছিলেন পুজো দিতে, কিন্তু তিনি বেরিয়ে যেতেই মন্দির চত্বর জল দিয়ে ধোয়ার কাজ শুরু হয়ে যায়। কেন? কারণ অভিযোগ করা হয় গর্ভগৃহে কারো ঢোকা বারণ, তারপর দিলীপ ঘোষ ঢুকে যান। ছবি যদিও বলছিল অন্য কথা। গর্ভগৃহের বাইরে দাঁড়িয়েই পুরোহিতের সঙ্গে কথা বলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী। পুরোহিত ছিলেন, তারপরে তো উনি ঢুকে পড়েছেন, ওনারা বারণ করা উচিত ছিল। কোথাও কি অপবিত্র হয়েছে বলে মনে করছেন? সেরকম তারা বাংলায় দ্বন্দ্ব লাগাতে আসছে, কোনো মানুষ পাশে নাই। গর্ভগৃহে ঢুকে দিলীপ বাবু সেখানকার নিয়ম ভঙ্গ করেছে। আমি মন্দিরের পুরোহিত, আমি আমার দিক থেকে আপনাকে বললাম, ওনাকে যখন আমি বললাম যে আমার মন্দিরে কেউ ঢোকে না, উনি সঙ্গে সঙ্গে ওইখানে স্টপ হয়ে গেল, দরজা মুখী স্টপ হয়ে গেল। সেবার দিলীপ, এবার অগ্নিমিত্রা। অভিযোগের আঙুল বারবার শাসক দলের দিকে। কারা করেছে? তৃণমূলের স্থানীয় নেতৃত্ব যারা আছে তারা করেছে। কি নাম? বিমল ভুঁইয়া, নাম শুনতে পাচ্ছি। এতটা ইনসিকিউর কেন? মিথ্যা অপবাদ দিয়ে এখানে তৃণমূল কংগ্রেসকে হ্যারাস করার চেষ্টা করছেন বা কালিমালিপ্ত করার চেষ্টা করছেন, ওটা কোনো কাজ হবে না, ওটা সেগুড়ে বাজে। ভোট দুয়ারে রাজনীতি হবেই, কিন্তু তা বলে মন্দিরকে ঘিরেও, পুজো আর্চা নিয়েও এ কি এড়ানো যেত না? রাজনীতির নামে বঙ্গবাসী আর কত কি দেখবেন? একদিকে অগ্নিমিত্রার অভিযোগ, তৃণমূলের লোকজন আবার তাকে বাধা দিয়েছে বলে অভিযোগ। বাধার মুখে পড়েছেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রাজ্যপাল আনন্দ বোসের কড়া নির্দেশ, শুক্রবারই বিশ্ববিদ্যালয়ে পৌঁছে গিয়েছে। উপাচার্যের দপ্তর বন্ধ করে দিতে হবে এমন নির্দেশ গিয়েছে। উপাচার্য রজত কিশোর দেকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না। শিক্ষামন্ত্রী কি বুঝিয়ে দিলেন? রজত কিশোর দে বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য হয়ে যাননি, তা রাজভবন যে নির্দেশিক দিক। গৌরবঙ্গের রেজিস্ট্রার তিনিও বিভ্রান্ত। একটু ডিটেল দেখাই আপনাদের। কিছুদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে রাজ্যপাল সংঘাত চরমে পৌঁছেছিল। এবার সংঘাতের কেন্দ্রে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রজত কিশোর দেকে গত অগস্টে অস্থায়ী উপাচার্য পদে বহাল করেছিলেন রাজ্যপাল। পরে বোসই তাঁকে উপাচার্য পদ থেকে সরিয়ে দেন। কিন্তু কয়েক ঘন্টার মধ্যে রজত কিশোরকে পুনর্বহাল করে রাজ্যের শিক্ষা দপ্তর। তাতেই কি চটেছেন আচার্য? I have received complaints of corruption abetted and encouraged by certain authorities in the education department. I do not want to mention them now. Now means only now. I may mention it at a later occasion. এখনই এনে দিন না, সুবিধা হয়। বিশ্ববিদ্যালয়ে যদি অচলাবস্থা হয়ে থাকে সেটা ওনার তৈরি করা 12টা লোকরাই করেছেন। ওনার সদ্বুদ্ধির উদয় যদি হতো তাহলে আমরা মিলিতভাবেই কাজটা করতে পারতাম। There are also other irregularities which have been brought to my notice on various occasions. I want to know the truth, the whole truth and nothing but the truth. আর বিশ্ববিদ্যালয়ে যদি অচলাবস্থা হয়ে থাকে সেটা ওনার তৈরি করা 12টা লোকরাই করেছে, যারা খুব কিছু খুব 3-4 জন এরকম আছে খুব নিম্ন মানের শিক্ষাবিদ, তারাই গণ্ডগোলটা পাকাচ্ছে। I as Chancellor has a bounden responsibility to see that I give a clean university administration. তার জন্য কি বিশ্ববিদ্যালয় নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল বোস? এ নিয়ে কাল এক্স হ্যান্ডেলে খোঁচাও দিয়েছেন শিক্ষামন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় সরকার চলে না, তদন্তের নির্দেশনামা কোথায়? I have ordered the institution of a judicial inquiry. They will get the order. কোন নির্দেশ আসেনি, কোথায় দিলেন, কাকে দিলেন এখনো জানি না। পুরোটাই একটা ধোঁয়াশায় পরিপূর্ণ ব্যাপার। I am not a copycat governor. Copies will reach from those who are exposed to send it to them. They will certainly get it. It's an open order which will go to them. এক পা পিছে দু পা আগে এরমভাবে এগোতে চাইছেন। উনি কি করছেন সেটা নিয়ে আমার সত্যি খুব একটা ভাবার সময় নেই। এই কারণে উনি কাকে সুপারিশ করলেন, কি নির্দেশ দিলেন, কারণ আমাদের দোরগোড়ায় নির্বাচন। ব্রাত্য বোঝাতে চাইলেন তিনি গুরুত্ব দিচ্ছেন না। সেই ব্রাত্যকে মন্ত্রীপদ থেকে সরানোর সুপারিশ পর্যন্ত করেছেন রাজ্যপাল। বলছেন শিক্ষামন্ত্রী নির্বাচনী বিধি ভেঙেছেন বিশ্ববিদ্যালয়ে ওয়েব কুপার বৈঠক করে। বিতর্ক সেখানেও। মুখে মাননীয় রাজ্যপাল
তিনি এখতিয়ার বহির্ভূত কাজ করছেন, বিজেপি বা বিরোধী দলের সুবিধা হয় এমন কিছু কাজ করছেন। রাজ্যপাল যা খুশি করতে চাইছে, কি করবো আমরা? পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। এটাই এখানকার রাজনীতি, যখন কোনো করার থাকে না কিছু। আমরা মনে করি পশ্চিমবঙ্গ এই মুহূর্তে শুধু সাংবিধানিক সংকট নয়, সাংবিধানিক ব্যবস্থাটা ভেঙে পড়েছে। এখন উনি এসে বলছেন যে এর পুরোটা আমি চালাবো, একা চালাবো, রাজ্য সরকার কেউ কিছু নয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তাহলে নিশ্চয়ই ভবিষ্যতে আচার্যই হয়তো সামনের মাস থেকে সবার বেতনের দায়িত্ব উনি নেবেন। বেতনের কথা বলে রাজ্যপালের উপর পাল্টা চাপ তৈরির কৌশলই কি নিলেন? ক্ষমতার এই সংঘাতে শিক্ষার স্বার্থ কোথায়? বসিরহাটে প্রার্থী হওয়ার পরদিনই প্রচারে সিপিএম এর নিরাপদ সর্দার। ন্যাজাটে দেওয়াল লিখন দিয়ে ভোট প্রচার শুরু, ন্যাজাট বাজারে মিছিল, জনসংযোগ বাম প্রার্থীর। অন্যদিকে হিঙ্গলগঞ্জে এদিন প্রচার সারেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। রেখা ঘরের মেয়ে হলেও ভোট আসবে তাঁর ঝুলিতেই, আত্মবিশ্বাসী বসিরহাটের বাম প্রার্থী। অন্যদিকে ডুয়ার্সের চা বাগান এলাকায় প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো মনোজ টিগ্গাকে। মেটালির কাছে তার গাড়ির সামনে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখায় একদল মানুষ। গোটা ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। গো ব্যাক স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস।